শুধু শুধু এখানে বসে নিজেও চিন্তা করছো, আমায়ও চিন্তায় ফেলছো। কি হতো গেলে? এখন তো সবার সন্দেহকে সঠিক প্রমাণ করে দিলে। প্রত্যেকবার নিজে ভুল সিদ্ধান্তে নিবে আর এভাবে পস্তাবে। নিজের সাথে সাথে আমাকেও লুকিয়ে থাকতে হচ্ছে। এটা কোনো জীবন? ইমরোজ রেগে গেল। কার জন্য ভুল সিদ্ধান্ত নিতে হয় প্রত্যেকবার আমায়? তোমার জন্য? শুরু থেকে কি তুমি চাপ দাওনি? তোমার চাপের কারণেই আমি ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সেদিন যদি ভরা সমাজে এরোজের মুখের ওপর না করে দিতে, তাহলে আর আমার ভয় পেয়ে তোমায় এত তাড়াতাড়ি বিয়ে করতে হতো না। আর কিছুদিন ধৈর্য ধারণ করলেই ল্যাটা চুকে যেত নিজে থেকেই। কিন্তু এখন সব শেষ। তুমি কি ভাবো আমি আর ওই বাড়িতে পা দিতে পারবো? আব্বু কোনোদিন মানবে না আমাদের। আব্বু আর ভাইজান সবচেয়ে ঘৃণা করে চরিত্রহীন ব্যক্তিকে। সৃজার মুখশ্রী বিবর্ণ হয়ে পড়ে। আতঙ্কিত কণ্ঠে শুধায়, কি বলছো ইমরোজ? বাড়িতে ঢুকতে দেবে না মানে? তুমি যাই করে থাকো না কেন, তুমি ওই বাড়ির ছেলে। ওই বাড়ির প্রতিটি ইটের ওপর তোমার আইনগত অধিকার আছে। তুমি নিজের প্রাপ্য কখনো ছেড়ে দেবে না। প্রশ্নই আসে না। আমায় ভাবতে দাও। চুপ করো এখন। আমায় আমার অধিকার দিতেই হবে। এই ব্যাপারে এক রক্তিও ছাড় দেব না আমি। আমারও এফোর্ট রয়েছে এই কোম্পানি আর সংসারের পেছনে। সৃজা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎ করে দরজায় সজোরে করাঘাত হতে ইমরোজের অন্তরাত্মা কেঁপে উঠল। ধীরে ধীরে সেই করাঘাত ক্ষিপ্ত হারে বাড়তে লাগলো। সৃজা বিচলিত নয়নে তাকায় ইমরোজের দিকে। ইমরোজ শুকনো ঢোক গেলে তাকে ব্যর্থ সান্ত্বনা দেয়। কমফোর্টার দিয়ে বেরিয়ে শর্টসের উপরে বাথরোব পরে নিয়ে সাহস করে পা বাড়ায় দরজার দিকে। যেতে যেতেই মনে হলো দরজা ভেঙে ঢুকে পড়বে কেউ। সে বুক ভরা সাহস নিয়ে দরজার লক খুলল। খুলতেই কিছু বোঝার আগেই সদ্য শেষ করা কেরু মদের বোতলটা সজোরে তার মাথায় চুরমার হয়ে গেল। কাচের টুকরার মধ্যে তীব্র গন্ধে ঘরটা ভারী হয়ে উঠল। ইমরোজের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। আর্তনাদ করার সুযোগটুকু পাওয়ার আগে একটা শক্তিশালী মুষ্টির আঘাতে তার চোয়ালের হাড় মরমর করে উঠল। এরোজ হিংস্র পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়ল তার উপর। শুয়োরের বাচ্চা! বউ বাচ্চাকে ওখানে মরতে রেখে তুই এখানে বসে নষ্টামি করছিস? সৃজা ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠল। ইমরোজ! সে ছুটে গিয়ে এরোজকে থামাতে যায়। এরোজকে সজোরে ধাক্কা দিয়ে কর্কশ স্বরে বলল, এরোজ, তোমার সাহস কি করে হয় বড় ভাইয়ের উপর হাত তোলার? এরোজ তরাক চাহনিতে তাকায় অশ্লীল পোশাকে আবৃত মেয়েটির দিকে। মুহূর্তে ইমরোজকে ছেড়ে এসে তেড়ে যায় তার দিকে। হিংস্র কণ্ঠে বলে ওঠে, শালির স্লার্ট! আগে তো তোকে মেরে নেই, তোকে আজ জাহান্নাম দেখিয়ে ছাড়ব। বলেই সপাটে বামগাল বরাবর দেহের সর্বশক্তি দিয়ে একটা চর বসিয়ে দেয় এরোজ। সৃজা মাথা ঘুরে গেল, কিন্তু মাথা তোলার সুযোগ পায় না। তার আগে আরেকটা প্রচণ্ড পুরুষালী দৈত্যের ন্যায় শক্তিশালী চরে চোয়াল খুলে পড়ার জোগাড়। একাধারে কয়েকটা ঝপাঝপ চর পড়তেই থাকে। সৃজার ঠোঁটের কোনা ফেটে রক্ত ঠিকরে বেরিয়ে আসে। সে মেঝেতে লুটিয়ে পড়ল। এরোজ হিতাহিত জ্ঞান হারিয়ে তার গলা চেপে যেন সে বদ্ধ উন্মাদে পরিণত হয়েছে। শরীরের ভর করে অস্বাভাবিক দানবীয় শক্তি। বাতাবরণে বিষাক্ততা সৃষ্টিকারী ওই শ্বাস প্রশ্বাসকে বন্ধ না করে দম ফেলবে না। ইমরোজ তখনও নিজেকে সামলে উঠতে পারছে না। মুখশ্রী তার রক্তাক্ত, কপাল চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। তবুও সৃজার গোঙানি শুনে সে টলতে টলতে উঠে দাঁড়ালো এবং সর্বশক্তি দিয়ে এরোজের মুখে ঘুষি বসালো। কিন্তু এতে এরোজে দমার বদলে আরো হিংস্র হয়ে উঠল। সে সৃজাকে দেয়ালের সাথে চেপে ধরল। পা মাটি থেকে শূন্যে উঠে যাওয়ায় সৃজার চোখ উল্টে যেতে লাগলো। ক্ষোভে ফুঁসতে থাকা এরোজ হিসিয়ে বলল, তুই মেয়ে নাকি অন্য কিছু? কি করে পারলি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন শেষ করে দিতে? তুই জানিস না অবিবাহিত, ওর বাচ্চা আছে, কুত্তার বাচ্চা। তারা তরপাচ্ছে ওর জন্য, আর তুই কিনা? সৃজা মরণপণ যন্ত্রণায় পা ছুটছে। মুহূর্তে মেয়েটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো। কিন্তু তার মধ্যে একটা ধাতব পদার্থ নির্দয়ভাবে ছুঁয়ে গেল এরোজের মাথা। এরোজের হাত শিথিল হয়ে আসে। মাথা আঁকড়ে ধরে বসে পড়ে মেঝেতে। ইমরোজ চোয়াল শক্ত করে ফুলদানিটা দিয়ে এরোজের মাথায় আরেকটা আঘাত দিতে যাবে। তার আগে এরোজ সবেগে তার নাক বরাবর একটা ঘুষি বসিয়ে দিল। ইমরোজের নাক ফেটে রক্ত বেরিয়ে আসে। এরোজ আবারও ঝাঁপিয়ে পড়তে চাইল।
কিন্তু ঠিক তখনই পুলিশ ঝড়ের বেগে ঢুকে পড়ল ঘরে। দুজন কনস্টেবল দ্রুত উন্মত্ত এরোজকে নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। দেয়াল ঘেঁষে পড়ে থাকা সৃজা নিস্তেজ দেহে কাশতে লাগলো। সে অনুভব করলো তার কান দিয়ে গরম কিছু গড়িয়ে পড়ছে। ঘন ঘন শ্বাস নিতে নিতে সে নিজের কানে হাত দেয়। রক্তে ভেজা হাত দেখে তার দু চোখ ছানা ভরা হয়ে গেল। চারিপাশের শব্দ যেন হঠাৎ থেমে গেছে। তার শ্রবণ শক্তি স্তব্ধ। সে আতঙ্ক জর্জরিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, ইমরোজ? তমসায় ডুবে আছে মর্তধাম। ঘড়ির ঘূর্ণায়মান কাঁটা তখন রাত 11:05 নির্দেশ করছে। সমীরণে লিগনিনের কারণে সৃষ্ট পুরনো কাগজের মিষ্টি সুগন্ধের দুর্দমনীয় আধিপত্য। যশোর পুলিশ স্টেশনের পিতরঙা আলোয় সংকুচিত নয়ন, শ্রান্ত দেহ একটু মুক্ত নিঃশ্বাস ফেলল। হিম করা সেই মৌসুমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ললাট বেয়ে রক্ত মিশ্রিত শ্বেত জল টপটপিয়ে পড়ছে। ব্যস্ত হাতে পুরনো ফাইল ঘাঁটতে থাকা দুজন কনস্টেবল বিরক্তি মিশ্রিত নয়নে দেখে নিল ভ্রাতৃত্বের এক নিকৃষ্ট বন্ধন। পৃথিবী এক লীলাভূমি, যেখানে সবকিছুর দুটো দিক সহজলভ্য, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, কিংবা খারাপ ভালো। এই দুটো একে অপরের পরিপূরক। এই যে আমরা প্রতিটা ভ্রাতৃত্বের মধুর সম্পর্ক দেখে অভ্যস্ত হলেও এই সম্পর্কের নিকৃষ্ট রূপও রয়েছে। আর তাই উৎকৃষ্ট উদাহরণ ইমরোজ শিকদার এবং এরোজ শিকদার। জাগতিক কামনা তাদের এমন পর্যায়ে এনে দাঁড় করিয়েছে যে তারা একে অপরকে প্রাণঘাতী আক্রমণ করতেও কুণ্ঠাবোধ করে না। নেশায় বুধ অন্তঃস্থল ক্ষিপ্র হলেও সেই ক্ষিপ্রতা তুচ্ছ পড়ে নারীটির চিন্তায়। এত বছরের অনুভূতি থেকে এতটুকু তো নিশ্চিত মানুষটার হাসির মাঝে তার সুখ নিহিত। নিজের সব ক্রোধ ঘৃণা অবহেলায় ছুঁড়ে ফেলল এরোজ। দগ্ধ অনলে লালচে নেত্র শীতল হয়ে আসে। লম্বা শ্বাস ফেলে নিজেকে শান্ত করে চোখ তুলে তাকায় সম্মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ফুঁসতে থাকা ইমরোজের দিকে। পুরুষালী দেহে বিচ্ছিন্ন ব্যান্ডেজ। তপবন ক্ষিপ্ত নয়নে দুই ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এক হাতে শক্ত বাঁধনে ইমরোজ তখনও ক্ষিপ্র বদনে অস্থির হয়ে আছে। এরোজকে জখম না করতে পারলে তার শান্তি হবে না। প্রাথমিক কিছু চিকিৎসা সেবা দিয়ে পুলিশ স্টেশনে আনা হয়েছে দুজনকে। সৃজা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়, তাকে পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে রাখা হয়। ধারণা করা যায় তার এক কান শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে। সে জেদ ধরেই এখানে এসেও এক দফা মারপিট করেছে দুজনে। তখন বাধ্য হয়ে পুলিশ ইমরোজকে হ্যান্ডকাফ পরায়। তবে তপবনের অনুরোধে এরোজকে পড়ায়নি। এমনিতেও ওটা একটা ষাঁড় গরু, ছুলেই গর্জে উঠে। এরোজ এলোমেলো দৃষ্টি ফেলল। অন্তরালে গুড়িয়ে দেওয়ার বাসনা প্রগাঢ় হলেও তা মাথাচাড়া হতে দেয় না। মানুষটা যে এখনো এই জানোয়ারের সঙ্গ চায়। সে যদি যে কোনো মূল্যে নিকৃষ্ট সত্যটাকে যদি দুঃস্বপ্নে পরিণত করতে পারে, তবে মানুষটার মুখে হাসি ফুটে উঠবে। ব্যাস, এই চিন্তার বাইরে আর কোনো চিন্তা আটল না এরোজের মস্তিষ্কে। ইমরোজের চোখে চোখ রেখে বিষাদ ধরালো নম্র কণ্ঠে অনুনয় করে বলল, যা হয়েছে হয়েছে, ভুলে যা। সে আর নাইল এখনো তোর অপেক্ষায় আছে। সবকিছু ভুলে তাদের কাছে ফিরে চল। প্রশ্নই আসে না। ইমরোজ ক্ষিপ্ত কণ্ঠ, একটা সংসার ভাঙা কতটা কষ্টের তা কি তুই জানিস না? মনে নেই আমরা কিভাবে মায়ের জন্য ছটফট করতাম? বাবা হয়ে তুই একই যন্ত্রণা নাইলকে কি করে দিতে পারিস? ভালোভাবে বলছি, মেনে নে, ফিরে চল। আমরা সবাই সব ভুলে যাব। এবার আর কোনো ছদ্মবেশ নয়। ইমরোজের ভেতরকার জঘন্য রূপটা বেরিয়ে এলো। অন্তঃস্থলে সব জঘন্য অনুভূতি আজ খোলা পান্না। যেই জঘন্য পান্না পড়তে গিয়েও হয়তো রূপ কেঁপে ওঠে, মনে সংশয় জাগে। এরপর কোনো নারী তার স্বামীকে ভালোবাসতে পারবে তো? ইমরোজ ক্ষিপ্ত কণ্ঠে বলল, ওই অর্ধমিত কঙ্কাল মেয়ে আমার আর নায়েলের যোগ্য নয়। উই বোথ ডিজার্ভ বেটার। নায়েল মৌনতার মতো ঘরকুনো ব্যাকডেটেড কেউ মা ডিজার্ভ করে না। ও সিজার মতো স্মার্ট, উচ্চশিক্ষিত, কর্মঠ মা ডিজার্ভ করে। আর এখন তো প্রশ্নই আসে না। একটা ক্যান্সার রোগীর পেছনে আমার এফোর্ট আর পয়সা নষ্ট করার মতো বোকা নই। ও তো বাঁচবেই না। তপবন আর এরোজ হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। নিজের স্ত্রীর অসুস্থতায় একজন স্বামী কতটা পিশাচ হতে পারে তা ভাবলে শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে। যে মেয়েটার জীবনসঙ্গী এমন জঘন্য, তার জন্য বেঁচে থাকার প্রেরণা তো দূর, বেঁচে থাকাও দুঃস্বপ্ন। তপবনের দেহ ম্লান হয়ে আসে ভাইরূপে একটা নরপশু দেখে। অন্তঃস্থল থেকে ভালোবাসা, স্নেহ, শেষ ভরসা সবটুকু শেষ হয়ে গেল নিমিষে। এরোজ অস্থির দৃষ্টি ফেলল, বিচলিত কণ্ঠে বলল, এই মা তো মাই হয়। স্মার্ট আর আনস্মার্ট কখনো মায়ের সংজ্ঞা হতে পারে? আর সেই ব্যতীত শ্রেষ্ঠ তোদের জন্য কেউ হতেই পারে না। তুই চল, তারা অপেক্ষা করছে। তার অর্ধেক সুস্থতা তুই। তুই ফিরে গেলেই সে সুস্থ হয়ে উঠবে। চল চল। এরোজের ব্যস্ত কণ্ঠে ইমরোজ চোখা নেত্রে তাকায়। সন্দিগ্ধ গলায় হিসিয়ে শুধায়, তোর এত উদ্বিগ্নতা কেন?
আমায় আর মৌনতার জীবন নিয়ে? কই, তুই তো ঘরের কোনো বিষয়ে কখনো নাক গলাতে আসিস না। তবে এখন কেন উদ্বিগ্নতা দেখাচ্ছিস? তুই কোন সাহসে আমার গায়ে হাত তুলিস, তাও আবার ওই মৌনতার জন্য? এরোজের নেত্রদ্বয় হিংস্র হয়ে উঠে চোয়াল শক্ত করে বলে, তুই যাকে ওই মৌনতা করছিস সে তোর স্ত্রী, তোর বাচ্চার মা। তুই কি ভুলে যাচ্ছিস? না, আমি ভুলে যাচ্ছি না, আর ভুলিনি বলেই তো বলছি। বড় ভাইয়ের স্ত্রী নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? আমার স্ত্রী আমি ছাড়বো, রাখবো, মারবো, তাতে তোর কি? নাকি আমার পিঠ পিছে এতদিন অন্য কিছু চলতো? বাক্যটা শেষ হতে পারল না, সপাটে এক চড় পড়ল ইমরোজের গালে। জীবনে প্রথম ভাইয়ের গায়ে হাত তুলে তপবন অবিশ্বাস্য নয়নে তাকায়, হুঙ্কার ছেড়ে বলে, খবরদার ইমরোজ, চুপ, একদম চুপ। নিজের মতো সবাইকে এক কাতারে ফেলবি না। এত কিছুর পরেও তুই কি করে এমন কথা বলতে পারিস? পিছাস হয়ে গেছিস না? ওইখানে মেয়েটা কত কিছুর পরেও ছটফট করে যাচ্ছে সংসার ভাঙানোর কষ্টে, আর তুই? আমরা এক মতে সব ভুলে যাবো ইমরোজ। তোর করা পৈশাচিকতা সব বদলে তুই ফিরে চল স্ত্রী সন্তানের কাছে। নাইলের কথা একবার ভাব। এই অসুস্থ সম্পর্কের পরিবেশের উপর থেকে কি যাচ্ছে ওর উপর? মা অসুস্থ বাবাকেও যদি পাশে না পায়। তপবনের শেষের কণ্ঠে অনুনয়। সকলে প্রাণপ্রণে তখনও চেষ্টারত যেন মেয়েটার দুর্বিষহ জীবনটাতে স্বামী নামক ঢাল অটল রাখতে পারে। কিন্তু তাদের সকল প্রচেষ্টায় ক্ষণিকের মোহে অন্ধ ইমরোজ পানি ঢেলে দিল। গালে হাত দিয়ে বড় ভাইয়ের দিকে তাকিয়ে ক্রুদ্ধ চোখে তাকায় ইমরোজ। তুমি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখো না ভাইজান। বড় বলে এখনো সম্মান করছি, নয়তো যেই হাত দিয়ে আঘাত করেছেন সেই হাত গুড়িয়ে দিতাম। তপবন বিস্মিত নয়নে তাকায় ভাইয়ের দিকে। যেই হাতে কোলে পিঠে বড় করেছে সেই হাতটা গুড়িয়ে দিতেও তার ছোট্ট ভাইটার একটুও দ্বিধাবোধ হবে না? পুনরায় রাগান্বিত স্বরে বলল, আমার জীবন আমার সিদ্ধান্ত। আমি মৌনতাকে স্ত্রী হিসেবে চাই না। আমি সৃজাকে ভালোবাসি। ও আমার যোগ্য লাইফ পার্টনার, তাকেই বিয়ে করেছি আমি। আর নায়েলের কথা ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। মৌনতা তো মরেই যাবে। ইমরোজ বাক্যটি শেষ করতে পারল না, তার আগে এরোজ অবিশ্বাস্য কণ্ঠ ভেসে আসলো। বিয়ে করেছিস মানে? তপবন প্রাণপণে আওড়াচ্ছে যেন পরবর্তী বাক্যটি তার মনে জেঁকে বসা বিভৎস বাক্যটির সাথে মিলে না যায়। কিন্তু বাস্তবতা আজ সকলকে ভাবনাতীত ঘৃণ্য স্তরে এনে দাঁড় করালো। ইমরোজ দৃঢ়কণ্ঠে বলল, হ্যাঁ, সৃজা আমার বিবাহিত স্ত্রী। সহসা অশ্রাব্য এক গালি আন্দোলিত হয় কামরা জুড়ে। কুত্তার বাচ্চা, তোর এত হ্যাডাম আসে কোথা থেকে? ঘরে বউ বাচ্চা রেখে তুই তৃতীয় বিয়ে করিস কোন সাহসে? এরোজের এতক্ষণে চেপে রাখা আগ্নেয়গিরি বিস্ফোরিত হলো। পাশের বেঞ্চির সাথে হেলান দিয়ে দাঁড় করিয়ে রাখা একগুচ্ছ মোটা লাঠি থেকে উগ্র হাতে একটা লাঠি উঠিয়ে এরোজ সবেগে ইমরোজের দুই পায়ের মাঝ বরাবর লাগিয়ে দেয়। থানার কোনা কোনা প্রকম্পিত হয় ইমরোজের হঠাৎ গগনবিদারী চিৎকারে। একটা দিয়েই ক্ষান্ত হয় না এরোজ, বরং একের পর এক আঘাত মেঝেতে লুটিয়ে পড়ে তরপায় ইমরোজ। আর তপবন পাথরের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখল। আজ আর ইচ্ছে হয় না এরোজকে থামাতে, বরং পুলিশ থামাতে আসলেও সে হাত দিয়ে জাগিয়ে নাকচ করে। আঘাত করতে করতে এরোজ রাগে ক্ষোভে ঘৃণায় চিৎকার করে উঠল, এই তুই কি মানুষ? তুই কি করে পালি ওনার সাথে এমনটা করতে? তোর সন্তান সংসার আঁকড়ে বাঁচার অপরাধে তুই তাকে মানুষটাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরেও সে তোর জন্য অশ্রু ছড়াচ্ছে, আর তুই কিনা সে থাকা অবস্থায় অন্য কারোর সাথে ঘর বাঁধিস? নাইলের কি হবে একটাবার ভাবলি না? বলতে বলতে এরোজের চোখের কার্নিশ ভরে ওঠে। এত এত জখম কি করে করতে পারল ইমরোজ? এই ক্ষতর কাছে মৃত্যু যেন তুচ্ছ। এমন জীবনের থেকে মৃত্যু শ্রেয় মনে হলো এরোজের কাছে। এত জখমের মলম সে কোথায় পাবে? মানুষটা বাঁচার শক্তি পাবে তো? তপবন বলহীন দেহে কাঠের বেঞ্চিতে ধপ করে বসে পড়ে। চোখের সামনে একটা হাস্যোজ্জ্বল পরিবারের স্বপ্নগুলো ধীর স্থির উদাসীন ফ্যাকাশে হতে লাগলো। সেই রাতে সমাপ্তি ঘটে তৃতীয়বারের মতো শিকদার পরিবারটি ভাঙার মাধ্যমে, এবং সমাপ্তি ঘটে ইমরোজ নামক এক পশুর চরিত্রহীনতার কাছে বাবা ও স্বামী নামক সত্তার হেরে যাওয়ার বিভৎস এক গল্পের। পরকীয়ার কাছে হেরে গেল বিবাহ নামক পবিত্র সম্পর্ক। ভোরের আলো ফোটার আগে সকল জৈবিক সকল দায়িত্ব টানাপোড়ান ছেড়ে পুনরায় হাসপাতালে ফিরে আসে শিকদার বাড়ির এক টুকরো সুখের কাছে। ততক্ষণে বাতাসের গতিতে ছড়িয়ে পড়েছে ইমরোজের বিয়ের কথাও। তকদির শিকদারের অভিযোগের ভিত্তিতে ইমরোজ পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হয়েছে। ডক্টরের তলবে তপবন, তকদির শিকদার, নেওয়াজ সাহেব আর এরোজ ডক্টরের কেবিনে অপেক্ষারত।
হেমাটোলজি বিভাগে স্বনামধন্য এবং অভিজ্ঞ ডক্টর আবু জাফর ব্যস্ত কদমে এসে নিজের চেয়ারে বসেন। পেশাগত ও গম্ভীর গলায় বলল, মৌনতার শারীরিক অবস্থার অস্থিতিশীলতা আমরা সাময়িকভাবে আয়ত্তে আনতে সক্ষম হয়েছি, কিন্তু সে শারীরিকভাবে ও মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত, যা তার ইমিউন সিস্টেমের উপর চাপ সৃষ্টি করছে। আমরা আপাতত তাকে সিডেশন দিয়ে রেখেছি, কিন্তু এটা দীর্ঘমেয়াদী সমাধান নয়। ওর বোন ম্যারো রিপোর্ট কনফার্ম করেছে যে মৌনতা অ্যাকিউট ম্যালোরয়েড নিউক্লেমিয়ার এর ইনিশিয়াল ফেজে গেছে, কিন্তু তার দৈহিক সক্ষমতা এখনও যতটা স্টেবল আছে তার দ্রুত এবং উন্নত চিকিৎসা করালে একটা ভালো ফলাফল পাওয়া যাবে। আমি একদমই বলছি না যে চিকিৎসা করানোর সাথে সাথে মৌনতা আগের মতো সুস্থ হয়ে যাবে, বরং এটা বোঝাতে চাইছি তাকে যদি এই মুহূর্তে সঠিক চিকিৎসা দেওয়া হয় তবে বেশ কিছু বছর সে স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারবে। বেশ কিছু বছর। এরোজ ফেলফেল করে তাকিয়ে রইল ক্ষীণস্বরে শুধায়। বেশ কিছু বছর কেন? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওয়েল, ক্যান্সারের চিকিৎসা আমরা সাধারণত কিউর শব্দের থেকে রিমিশন শব্দটা বেশি ব্যবহার করি। এই চিকিৎসাটার জার্নিটা খুবই নিষ্ঠুর। এটা একটা ভরসা মাত্র, কারণ চিকিৎসা চলাকালীনই 80% মানুষ আত্মসমর্পণ করে দেয় শরীরের যন্ত্রণার কাছে। চিকিৎসার পদ্ধতির যে বিরূপ্ত প্রতিক্রিয়া শরীর দেয় তা সহ্য করাই চ্যালেঞ্জিং। খুব কম মানুষ ওই যন্ত্রণাকে জয় করে ফিরতে পারে, কিন্তু যতদূর শুনলাম জানতাম মৌনতাকে বেশ শক্তপোক্ত একজন নারী মনে হয়েছে, জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই আমি এই পর্যায়ে সাজেস্ট করব আপনারা তাকে বিদেশে নিয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসা করেন। এতে মানসিক শক্তিও বৃদ্ধি পাবে আর শারীরিকও। নেওয়াজ সাহেব শুকনো ঢোক গিললেন। বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো ব্যয়বহুল চিত্র অক্ষিপটে ভেসে উঠতেই। তবে তপবন আর তকদির শিকদারের মাঝে কোনো উদ্বেগ দেখা গেল না। তপবন ব্যস্ত কণ্ঠে বললেন, ও সঠিক চিকিৎসা করতে যা লাগে আমরা সব করব, আপনি শুধু আমাদের একটু বেস্ট গাইড দিন। এরোজ ব্যগ্র কণ্ঠে বলল। আমরা কান্ডায় চিকিৎসা করাতে যাচ্ছি। ডক্টর প্রসন্ন হলেন, আশ্বস্ত করে বললেন, নিঃসন্দেহে এটি একটি চমৎকার সিদ্ধান্ত। টরন্টোর প্রিন্সেস মার্গারেট ক্যান্সার সেন্টার এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ক্যান্সার রিসার্চ এবং ট্রিটমেন্ট হাসপাতাল। আমি ব্যক্তিগতভাবে এটাই সাজেস্ট করতে চাচ্ছিলাম। আমরা সেখানকার অ্যানকোলজি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রয়েছে। তবে আমরা আজকে মৌনতার সব লেটেস্ট প্যাথোলজি রিপোর্ট, বায়োপজি স্লাইড এবং রিপোর্টগুলো পাঠানোর পর সেখানকার থেকে একটি বিশেষ বোর্ড সেগুলো রিভিউ করবে। প্রাথমিক কনসালটেশন রিপোর্ট পেতে 3 থেকে 5 দিন সময় লাগবে। তারা কেসটি গ্রহণ করলে আমরা একটি লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাবো, যা দিয়ে আমরা দ্রুত মেডিকেল ভিসার আবেদন করতে পারবো। পরপরই বললেন, তবে সবচেয়ে জরুরি বিষয় হলো মৌনতার বর্তমান অবস্থা। মৌনতার শরীরে প্ল্যাটিলেটের মাত্রা এখন স্বাভাবিক হয়নি। বিমানে দীর্ঘ 15-16 ঘন্টার ধকল সামলানোর জন্য ওকে ফিট টু ফ্লাই হতে হবে। আমি আগামী কয়েকদিনে ওর হিমোগ্লোবিন এবং ভাইটালাইজ স্থিতিশীল করার চেষ্টা করব। সব ঠিক থাকলে এবং ভিসা প্রসেসিং দ্রুত হলে আশা করছি আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই আপনারা ওকে নিয়ে কানাডার উদ্দেশ্যে রওনা হতে পারেন। আমি নিজে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য প্রয়োজনীয় মেডিকেল ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিব। সকল আলাপচারিতা শেষে তারা মৌনতাকে আগামী 20 দিনের মধ্যে ফিট টু ফ্লাই করে কানাডা পাঠানোর সিদ্ধান্তে উপনীত হয়। কিন্তু করিডোরের চেয়ারে বসা নেওয়াজ সাহেব এর মুখশ্রী ভীষণ পাংশুটে। ডাক্তার জানালেন, অর্থের কোনো পিছুটান থাকলে চিকিৎসা সফল হওয়া মুশকিল হয়ে যাবে, আর অর্থের পিছুটান না থাকে মৌনতার বাঁচানোর সম্ভাবনা রয়েছে। একজন বাবা হয়ে মেয়ের বাচ্চা মরা সন্ধিক্ষণে পিষ্ট হওয়ার মতো যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকা অসহায় বাবা নেওয়াজ সাহেব। মন বলে যে কোনো মূল্যে সন্তানকে রক্ষা করতে হবে, কিন্তু বাস্তবতা বলে এত টাকা পাবে কোথায়? সে চিন্তায় মিইয়ে গেল। ধিমি কণ্ঠে তপবনকে বলল, তপবন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমায় একটু সময় দাও। আমার তো টাকা জোগাড় করতে হবে। এরোজ রক্তাভ চোখ তুলে তাকায় বাবা ভাইয়ের দিকে। নীরব ইশারা বুঝতে সময় লাগে না তকদির শিকদারে। সে নেওয়াজ সাহেবের পাশে বসে বিনম্র কণ্ঠে পড়লেন, বেয়াই, আমি আমার পরিবার সকলে আপনার কাছে অপরাধী। আপনি যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব, কিন্তু মৌনতা আজকের পরিস্থিতি আমাদের কারণে, তাই ওর চিকিৎসাটাও আমাদেরকেই করতে দিন, নয়তো মরেও শান্তি পাবো না বেয়াই। নেওয়াজ সাহেব টলটলে নেত্রে তুলে তাকায়।
অশ্রুরুদ্ধ কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমার মেয়েটার ওপর আপনাদের ছায়াও দেখলে আমার ভয় হয়। কঙ্কাল ব্যতীত কিছুই নেই, সেটুকু যদি আপনারা শেষ করে দিন। তকদির শিকদারের মাথা নিচু হয়ে গেল। আপনা আপনি সাহস পেল না ফের মাথা তোলার। তবে তপবন সে মাথা নত করে না। দুঃখ যখন দিয়েছে দুঃখের উপশম করবে। তপবন নেওয়াজ সাহেবের সামনে হাঁটু ভেঙে বসে, বৃদ্ধার দুই হাতটা মুঠোয় নিয়ে বলে, তুই আপনি যতদিনে টাকা জোগাড় করবেন ততদিনে মৌনতার শরীরে ক্যান্সার আরও ছড়িয়ে পড়বে। তখন চিকিৎসা করলেও কোনো লাভ হবে না। আপনি কি নিজের কারণে আপনার মেয়েটাকে চোখের সামনে শেষ হতে দেখতে পারবেন? নাইলের কথা একটা আবার ভাবুন, যার মা থাকবে না তার দুনিয়াতেও কেউ থাকবে না। এখন অতি দ্রুত মৌনতার চিকিৎসা করলেও আবার আমাদের পাঞ্জে ফিরিয়ে আসবে। আমরাও চিকিৎসাটা এখন করাই, আপনি না হয় টাকা জোগাড় করে আমাদের শোধ করে দিবেন প্লিজ। তুই মেয়েটার কষ্টের কথা চিন্তা করে হলেও আমাদের আর একটাবার সুযোগ দিন। বয়স্ক লোকটির কোনো ইনকাম সোর্স নেই। 5তলা বাড়িটা থেকে যা বাড়ি ভাড়া আসে তা দিয়ে সংসার ওষুধের খরচ চলে। নিজের ঘৃণা আত্মসম্মান বোধের কারণে মেয়েটাকে শেষ করে দেবে, মন মস্তিষ্ক ওখানেই থমকায়। তার মেয়েটার কষ্ট দূর করতে হবে। সে ক্ষীণ স্বরে বলল, আমি তোমাদের সব টাকা পরিশোধ করে দেব। তপবনের মুখে হাসি ফুটে উঠল। সে হাসি মুখে বলল, অবশ্যই তাই। তপবন এগিয়ে আসে ভাইয়ের কাছে। উদাসীন দৃষ্টি সর্বহারা ছেলেটির ছলছল নেত্রপানি স্থির ক্ষীণ স্বরে বলল, হয়ে গেছে। এরোজ উগ্র হাতে চোখের পানি মুছে নেয়। বিগত 2 দিন যাবৎ চোখটা অযথায় ভিজে উঠে। সে শক্ত কণ্ঠে বলে, আমরা কানাডায় চিকিৎসা করাতে যাচ্ছি। এবার শেষ অভিশাপটুকু থেকে তাকে মুক্ত করবে। শরীর আর উপর ওয়ালা ব্যতীত ওই মানুষটাকে আর কেউ বিন্দুমাত্র কষ্ট দিতে পারবে না। তপবন স্মিত হাসল ভাইয়ের দৃঢ় কণ্ঠে। ভাগ্যের পরিহাস কি নির্মম! এক ভাই কষ্ট দেয়, আরেক ভাই সেই কষ্টের নিরাময় হতে চায়। এরপর একটা সংসার টিকিয়ে রাখার যুদ্ধ লড়তে লড়তে বিভৎসভাবে হেরে যাওয়া মানুষগুলো লড়াইয়ের অন্তিম পাতায় এসে দাঁড়ায়। সুখের হপ্তা চোখের পলক গেলেও দুঃখের হপ্তা কাটল কচ্ছপের গতিতে। পুরো হপ্তাটিতে ডিপ সিডেশনের মাধ্যমে মৌনতাকে বেশিরভাগ সময় ঘুম পাড়িয়ে রাখা হতো, নয়তো যতক্ষণ জেগে থাকতো ততক্ষণই জীবনের পাশবিক চিত্রতাকে কুড়ে কুড়ে খেত। একজন নারীর জন্য সংসার হয় আস্ত এক মায়ার বাঁধন। প্রতিটা মানুষের জীবনে একটা না একটা অপশন থাকে, ভালো কিছুর আশায় খারাপ কিছু থেকে বেরিয়ে আসার। কিন্তু কতজন সেই অপশন বেছে নেয়? মানুষ তো গুমড়ে মরে যাবে সেই খারাপ কিছুর মধ্যে ভালো কিছু খোঁজার চেষ্টায়। বিয়ে কি এতটাই ঠুনকো বিষয়? লোকে তো বলে বিয়ে নাকি 7 জন্মের সম্পর্ক। একজন নারীর জন্য বিয়ে হলো জীবনের সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। জীবনের 24-25টা বছর একজন নারী অপেক্ষা করে, নিজের দৃষ্টি সংযত করে, কারোর হকের হেফাজত করে, নিজেকে তৈরি করে এবং দিন শেষে সবকিছুর অর্জনের পরে বিয়ে নামক পবিত্র বন্ধনের মাধ্যমে নিজের সুখ দুঃখের ভাগিদারকে পাওয়ার জন্যে এই আকাঙ্ক্ষা লালন করে না এমন নারী বিরল। বিয়ে করার সময় কোনো নারী এটা ভেবে ওই বন্ধনে আবদ্ধ হয় না যে কোনো প্রতিকূল পরিস্থিতি আসলে বেরিয়ে আসবে সেই বন্ধন থেকে। সে তো এই বন্ধনে আবদ্ধ হয়েছে মৃত্যু পর্যন্ত। এই মায়ার বন্ধন আঁকড়ে ধরে বাঁচার জন্য কত স্বপ্ন, কত গভীর সম্পর্ক, কত একান্ত মুহূর্ত, নিজেদের অংশ পৃথিবীতে আসার সেই বিরল মুহূর্ত। নিজের সুখ দুঃখ সবটাই সঁপে দিয়েছে কি একদিন অচেনার মতো দুজন একে অপরের সম্মুখে দাঁড়াবে বলে? কেউ কি বোঝে মৌনতা নিজের শেষ নিঃশ্বাস ওই একজন ব্যক্তির সান্নিধ্যেই কাটাতে চাইতো, আরেকজনের সাথে নিজের সবটা বিলিয়ে দিয়ে কাল আবার আরেকজনের সাথে? এটা ভাবতেই পারে না। মৌনতা থাকুক না বেস্ট কিছু, সেগুলো তার চাই না। তার মন তো শুধু তার বাধা স্বামীর মাঝে। তবে কি সবকিছু সবসময় আমাদের ভাবনা মোতাবেক হয়? হয় না। যে মেয়েটা স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করেছে তাকে সামনের মানুষটা অন্ধ বলেই প্রমাণিত করে। যে মেয়েটা ডিভোর্সের তকমাকে ভয় পায় তাকে ডিভোর্স হিসেবে বাঁচতে বাধ্য করা হয়। যে মেয়েটা স্বামীর ভালোবাসা পেতে চায় তাকে দেওয়া হয় অবহেলা, লাঞ্ছনা। যে মেয়েটা স্বামীর হাত আঁকড়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায় তাকে পৃথিবীতে বোকা, অশিক্ষিত, ন্যাকা নারী হিসেবে আখ্যায়িত করা হয়। কারণ আজকাল স্বাধীন চেতা আমরা স্ট্রংনেস, শিক্ষাগত যোগ্যতার যাচাই করি পারস্পরিক সম্পর্ক দ্বারা। কেউ কখনো খতিয়ে দেখতে চায় না ওই মানুষটা ওই সম্পর্কে কতটা গভীরভাবে নিজেকে সে করে গড়ছে। তো মানব মন যে অবুঝ হয়। সম্পর্ক আবেগ, ভালোবাসার কাছে স্ট্রংনেস, শিক্ষিত অশিক্ষিত এই বিষয়গুলো ফিকে পড়ে। তারা এইসব কিছু ছাপিয়ে ভালোবাসার মানুষটিকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, যদিও বা সামনের মানুষটার কাছে সেই শেকড় উপড়ে ফেলা বড্ড মূল্যহীন। অনেক তো হলো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মেয়েটার প্রচেষ্টা, এবং এত চেষ্টার কৈফিয়ত দেওয়া। আসুন এবার এই প্রচেষ্টার ফলাফল দেখি।
কেননা পরিশেষে যদি এমন ফলাফল লেখা থাকে তবে আমি মনে করি স্বাধীনচেতা স্ট্রং মানুষগুলো চিন্তাধারায় একদমই সঠিক। হ্যাঁ, সংসার জীবনে নিজের সর্বোচ্চটা দিয়েও সেই মায়ার সংসার এবং স্বামী পিছু ছুটে গেল মৌনতার। কেটে গিয়েছে 1 সপ্তাহ। এই দিনগুলোতে বহু কিছু পিছু ছুটে গিয়েছে। ইমরোজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে মৌনতার পরিবার। স্ত্রী হত্যার প্রচেষ্টা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য। ধারা 307 অনুযায়ী 10 বছরের সশ্রম কারাদণ্ড জরিমানা আদায় করার সিদ্ধান্তে ইমরোজকে হাসপাতাল থেকে পুলিশের আয়ত্তে নেওয়া হয়। নেওয়াজ সাহেব শারীরিক দিক থেকে যতটা ভঙ্গুর ছিলেন, মনের দিক থেকে একদমই নিঃশেষ হয়ে যান। মেয়ের সাথে ঘটা এই ঘটনার পর তার মধ্যে মেয়ের সুস্থতা ব্যতীত আর কোনো চিন্তাই দেখা যায়নি। তাই ইমরোজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রবণতা তার মাঝে দেখা যায়নি। কিন্তু মৌমিতার হাজবেন্ড এই বাড়ির আরেক বড় ছেলে, মৌনতাদের 3 ভাই বোনের আরেক অভিভাবক, সে কোনো মতে ছাড় দেবে না ইমরোজকে। তাই তাদের এই প্রচেষ্টা, আর তাদের এই প্রচেষ্টাকে জোরদার করে শিকদার পরিবার। কিন্তু তাদের এই প্রচেষ্টা অকৃতকার্য করে মৌনতা। অর্ধ মৃত প্রায় মেয়েটির কারোর প্রতি কোনো অভিযোগ নেই। যার জীবন অনিশ্চিত, তার আবার কিসের ক্ষোভ, ক্লেশ, বেদনা? যেখানে শতভাগ দোষী সে নিজে। অপরাধ করা এবং অপরাধ সহ্য করা উভয় দোষী। তারা বাধ্য হয় ইমরোজের উপর থেকে অভিযোগ তুলে নিতে। মৌনতা তখনও ঢাকার এভার কেয়ারে চিকিৎসাধীন। কানাডার প্রিন্সেস মার্গারেট ক্যান্সার সেন্টার মৌনতার কেস গ্রহণ করে এবং অ্যাকসেপ্টেন্সের লেটার পাঠায়। সেখানে 2 জন মেডিকেল অ্যাটেন্ডেন্টের কথা উল্লেখ করা হয়েছে। তাই সবার সিদ্ধান্ত অনুযায়ী মৌনতার মা আর নায়েল যাবে মৌনতার সাথে। আর 2 সপ্তাহের মধ্যে মৌনতা কানাডা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ইমরোজ নায়ক অভিশাপ থেকে চিরমুক্তির জন্য সেদিন 2 পরিবার সহ খুলনার রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিবর্গ নিয়ে বৈঠকে বসে। এই বিদঘুটে সম্পর্কের ভিত্তি নিশ্চিত করার নিমিত্তে নিখোঁজ প্রায় স্বামীর একটু প্রকাশ্যে আসার অপেক্ষা করছিল মৌনতা। 6টা বছর যার সাথে সংসার করলো, যার সন্তানের মা, তার থেকে মৃত্যুর মতো শ্রেষ্ঠ উপহার পেয়ে মেয়েটি তখন নির্বাক হয়ে পড়ে। কোনো ক্লেশ, অভিযোগ, যন্ত্রণা কিছুই অনুভব হয় না। একটু দেখতে চায়, জবাবদিহিতা চাইবে না, শুধু বদলে যাওয়া সবচেয়ে কাছের মানুষটির ভয়ঙ্কর রূপ দেখে চোখ জুড়াবে। তার অপেক্ষার অবসান ঘটে। আজ আর মৌনতাকে সিটিজেন দেওয়া হয়নি। প্লাটিলেট এখন 25,000 এসেছে। মৌনতা আজ একটু হাঁটাচলা করছে। বিকাল নাগাদ 2 পরিবারের গুরুজনরা ঢাকায় আসে। তন্মধ্যে আজ নির্জনা বেগমও আছেন। তারা সকলে সন্ধ্যায় হাজির হয় মৌনতার কেবিনে। ঘুমন্ত মেয়েকে বুকে জড়িয়ে শুয়েছিল মৌনতা, পরনে শাড়ি। এখনও শাড়ি পরা ছাড়েনি। মানুষটা সব সময় বলতো সে বাড়িতে থাকলে শাড়ি পরতে। সকলকে দেখে মৌনতা চকিতে উঠে বসে। অস্থির দৃষ্টিতে কাউকে খুঁজে, কিন্তু বরাবরের মতোই তার সঙ্গ দেওয়ার জন্য পুরো পৃথিবীটা থাকলেও তার একান্ত নিজস্ব পৃথিবীটার মুখ দেখতে পেল না তারা কি জানে না তার পুরো পৃথিবী নয়, তার শুধু স্বামী নামক মানুষটাকেই পাশে চায়? না, জানে না। তাই তো পুরো পৃথিবী তার পাশে থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা নেই। বেড থেকে নেমে আসে মৌনতা। ডান হাতের শাড়ির আঁচলে ঠোঁটের ডগায় জমে থাকা ঘামগুলো মুছল। বাম হাতের উপরিভাগে তখনও জল করছে লাগাতার ক্যানুলা লাগানো কালচে দাগ। রুগ্ন মুখটি তুলে উদাসীন দৃষ্টি ফেলল। শীতল কণ্ঠে শুধায়, এসেছো সকালে? কি হলো ওখানে? ইমরোজ কি বলল? সে আসেনি কেন? সাথে করে আনার কথা ছিল না? আনুনি কেন? আমাদের একটা মেয়ে আছে, সে কি ভুলে গিয়েছে? সবটা তো সহজে শেষ হয়ে যেতে পারে না। তকদির শিকদার নির্জনা বেগম তপবন একাধারে নতমস্তকে বসে আছে। মৌমিতা আর রোজের চোখের কার্নিশ তখন টলমলে। কেবিনের দরজার কাছে শটান হয়ে দাঁড়িয়ে থাকা এরোজ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আরং কটনে সুতির শাড়ি পরা রুগ্ন দেহটির দিকে। চোখে ভর করে অদ্ভুত স্নিগ্ধতা, কিন্তু কানে বেজে চলেছে ভাইয়ের সেই কথাটি। আনস্মার্ট, ব্যাকডেটেড গেও, অথচ তার কাছে তো আস্ত এক ঐশ্বরিক সৌন্দর্যের ধনকুবের মনে হচ্ছে নারীটিকে। যেখানে পুরো পৃথিবী আধুনিকতায় নিজেদের সস্তা করে চলেছে, সেখানে এই নারীটি এখনও সেই মা দাদিদের ঐতিহ্য বয়ে চলে। পৃথিবীতে এর থেকে স্নিগ্ধ, সুন্দর, মোহনীয় পোশাক হতে পারে না। আর না হতে পারে এমন স্নিগ্ধ বদন। কামরা জুড়ে পিনপতন, নীরবতা। মৌমিতা আর মৌমিতার স্বামী নীরবে ঘরের কোণে দাঁড়িয়ে। নেওয়াজ সাহেব নীরবতা ভাঙলেন। হাতের কাগজখানা নিয়ে এগিয়ে যায়। ভাঁজ খুলতে খুলতে মেয়ের সামনে এসে দাঁড়ায়। চোখে চোখ রাখলে নিজেকে সবচেয়ে অসহায়, নিরুপায়, ব্যর্থ বাবা ছাড়া আর কিছু মনে হয় না। সন্তানের দুর্দিনে বাবার মন যে নিজেকে দোষারোপ দিয়ে চলেছে। কি হতো যদি বিয়েই না দিত? অন্তত আজ তার মেয়েটার জীবনে মরণ নিয়ে অনিশ্চয়তা তো আর সৃষ্টি হতো না। অন্তরে গুড়িয়ে গেলেও চোখে মুখে কাঠিন্যতা রেখে হাতের কাগজটি এগিয়ে দেয় নেওয়াজ সাহেব। শ্রান্ত, অনুভূতিহীন ধিমি কণ্ঠে বলে, কাগজটাতে সাইন করে দাও। ভয় কেন সর্বদা সত্যি হয় সামনে আসে। মৌনতা ভয়ার্ত চোখে তাকায় বাবার পানে। কম্পিত হাতে কাগজটি স্পর্শ করে শুধায়, আব্বু, এটা কি? ডিভোর্স পেপার, সাইন করো। নেওয়াজ সাহেব শক্ত কণ্ঠে বলে,
সহসা মৌনতার কম্পিত হাতটি সহ পুরো দেহ একটা ঝাঁকুনি খেলো। কাগজটা পড়ে যেতে গেলেও পড়তে দেয় না নেওয়াজ সাহেব। শক্ত হাতে মেয়ের হাতটি সহ কাগজটা ধরে ফেলে, পুনশ্চ সেটি মেয়ের হাতে ধরিয়ে দেয়। একই কণ্ঠে বলে, আর কিছু বাকি নেই মৌন, সব শেষ, সাইন করো। মৌনতা ফুপিয়ে কেঁদে উঠল। বাবার হাতটি ঝাড়া দিয়ে ছিটকে দূরে সরে যায়। পেছাতে পেছাতে কেউ তার বাহু শক্ত করে আঁকড়ে ধরলো। মৌনতা চমকে ঘাড় ঘুরিয়ে তাকালো মৌমিতার শক্ত মুখ পানে। মৌমিতার দৃষ্টি ঠিক কাগজটার পানে। মৌমিতা দৃষ্টি সরায়, চোখে রাখে বোনের সাথে। কঠোর গলায় বলে, সাইন কর মৌনতা। জীবনের সবচেয়ে ভয়ানক কল্পনাকে সত্যি হতে দেখে মেয়েটি কাঁপতে লাগলো। কম্পিত হাতে বোনের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চায়। জোরপূর্বক এক পা দুই পা পেছাতে গেলেও পারে না। মৌমিতার শক্ত হাতে তাকে টেনে পুনরায় দাঁড় করায় কাগজটির সামনে। মেয়েটা হাত ছাড়াতে ছাড়াতে যখন লাগাতার ব্যর্থ হয় তখন ফুপিয়ে কেঁদে উঠল। ভয়ার্ত কণ্ঠে বলে, ছাড়ো আপা, ছাড়ো। আমি সাইন করব না, করব না সাইন। আমার নাইল বাবার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে, উঠলেই বাবাকে চাইবে, আমি ওকে কি জবাব দেব? মৌমিতার শক্ত কণ্ঠে মৌনতা হঠাৎ স্থবির হয়ে পড়ে। আর জোরাজোরি করার শক্তি পেল না তার দেহ। একদম স্রোতহীন নদীর ন্যায় পড়ে রয় শক্ত বাঁধনের মাঝে। ঘাড় ঘুরিয়ে তাকায় বোনের ওই শক্ত মুখ পানে। নিস্তেজ ধিমি কণ্ঠে শুধায়, ইমরোজ বিয়ে করে নিয়েছে? হ্যাঁ। মৌমিতা ছলছল নেত্রে ছোট্ট করে জবাব দেয়। দৃষ্টি রাখে অনুভূতিহীন নিস্তেজ মুখটিতে। হাত বাড়িয়ে তালাকের কাগজটি নিজের হাতে নেয়। সেটি মৌনতার মুখের সামনে তুলে ধরে বলে, ও সাইন করে পাঠিয়েছে, এখন তোর সাইনের পালা। মৌনতা দেখলো কাগজটিকে। কাগজটি নিজের হাতে নিয়ে মন্থর গতিতে কাগজটি মেলে ধরতেই সর্বশান্ত হয়ে আসে দেহ। ইমরোজের সাইনটা জলজল করছে। নিস্তেজ দেহটি ঢলে পড়া দেহটিকে আঁকড়ে ধরে মৌমিতা বসে পড়ল। উদ্বিগ্নতায় বিবর্ণ মুখ তার মিহিসরে ডেকে ওঠে। মন। মৌনতা চোখ তুলে তাকায়। শান্ত তার দৃষ্টি, শান্ত কণ্ঠে বলে, কলম দেবে না? সাইন করব কি করে? এরোজ সহ সকলে উদাসীন দৃষ্টি ফেলল নারীটির মুখ পানে। মৌমিতা টেবিলের উপর থেকে কলমটা এনে হাতে দিতে মেয়েটি সাগ্রহে সেটি আঁকড়ে ধরে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে কলমটিকে আঁকড়ে ধরলেও থরথরিয়ে কাঁপতে লাগলো কলমটি। বহু চেষ্টা করেও কলমটি কাগজের নির্দিষ্ট জায়গায় বসাতে না পারলে একটা হাত শক্ত করে তার হাতটিকে কলম সহ আঁকড়ে ধরল। মৌনতা ঘাড় কাত করে তাকায় বাবার দিকে। নেওয়াজ সাহেব বলে, সাইন করো। মাথার উপর আরেকটা স্পর্শ পেলে মৌনতা ঘাড় ঘুরিয়ে তাকায়। তপবনের শ্রান্ত মুখটি ভেসে উঠল। বিষাদ ভরা কণ্ঠে তপবন সাহস জুগিয়ে বলে, আমাদের মন স্ট্রং, আমি জানি একদিন সব কষ্ট জয় করে সে হাসবে। সাইন করো। আমার হাসি আর সুখ দুটোই ছিনিয়ে নিয়ে গিয়েছে ভাইজান। ম্লান ফ্যাসফ্যাসে কণ্ঠে বলে মৌনতা ধীর গতিতে সাইন করে পেপারটিতে। ব্যাস একটা স্বাক্ষর। গোটা এক অসফল বৈবাহিক জীবন পিছু ছুটে গেল তার। যে মানুষটার সাথে দুদিন আগেও একান্ত মুহূর্ত কাটালো সেই মানুষটা এখন তার জন্য পরপুরুষ। নাইলের বাবা তো থেকেও নেই, আর মা, ও থাকবে না। এই পৃথিবীতে নাইলের নিজের বলে আর কেউ থাকলো না। বিড়বিড় করতে করতে মেঝে ঘেঁষে বসে থাকা দেহটি নিস্তেজ হয়ে পড়ে। যন্ত্রণা থেকে মুক্তির পর থেকে ভালো উপায় আর হতে পারে না। রুগ্ন দেহটি দুহাতের মাঝে ঢলে পড়তে নেওয়াজ সাহেব শক্ত হাতে আগলে নিল। কেউ বিচলিত হলো না। ডাক্তার বলেছিল অতিরিক্ত মানসিক চাপ মেয়েটি সহ্য করতে পারবে না। নেওয়াজ সাহেবের এক হাতের তালুতে থাকা মুখটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল এরোজ। অন্তরালে শুধু আহাজারি করে বেড়াচ্ছে। এই মানুষটার কি দোষ ছিল? পরনারী ভয়ঙ্কর আগমনে সেখানে শেষ হয় একটি পরিপূর্ণ সুখী পরিবার। শেষ হয় মৌনতার 6 বছরের সাজানো গোছানো সংসারটি। নাজুক হয়ে পড়ে নাইলের বাবা নামক আশ্রয়স্থল। নিজের সবটুকু দিয়েও মৌনতা শেষ পর্যন্ত তার শখের গড়া সংসারটি টিকিয়ে রাখতে পারল না। কক্ষটি তমসায় মিলিয়ে গেল। নিস্তেজ মৌনতা ঠাঁই হলো ওই সাদা বেডে। হাতে পুনরায় লাগানো হলো ক্যানুলা, যেগুলো এখন তার নিত্যদিনকার সঙ্গী। জনমানবহীন কামরাটির এক কিনারায় দাঁড়িয়ে থাকা এরোজ ধীর কদমে এগিয়ে যায় বেডের কাছে। ঠিক ততটা কাছে যায় যতটা কাছে গেলে চিরচেনা ল্যাভেন্ডারের সুবাস নাসারন্ধে তীব্র আধিপত্য বিস্তার করে। আধারের মাঝে স্পষ্ট শুভ্র দুটি মুখের দিকে আলতো ঝুঁকে দাঁড়ানো ছেলেটির অশ্রুভেজা নয়নে স্মিত হাসল। মায়ের বুকের ওমে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে নায়েল। অসুস্থতা আর যন্ত্রণা সবটুকু দেয়াল ভেদ করে এক অদ্ভুত স্বর্গীয় শান্তি যেন এই বিছানায় ভর করেছে। পুরুষালী দেহটি না চাইতেও আলতো ঝুঁকে দাঁড়ালো নারীটির মুখের উপর। তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে গেল মৌনতার শীতল কপাল। এরোজ খুঁটে খুঁটে দেখে স্নিগ্ধ মুখশ্রীটি। আজ কতগুলো বছর পরে মুখটিকে চোখ ভরে দেখার অধিকার পেল, কিন্তু বিনিময়ে ভাগ্য যে এত চড়া মূল্য নেবে তা ভাবেনি। এরোজ অতি ক্ষীণস্বরে ফিসফিসিয়ে বলল, আপনাকে এইভাবে দেখতে হবে জানলে হয়তো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম আমাদের আর কখনোই দেখা না হোক। অবচেতনীয় নারীটির বদ্ধ নেত্রের কার্নিশ বেয়ে তপ্ত অশ্রু গড়াচ্ছে। এরোজ কম্পিত হাতটি বাড়ায়। বড্ড সাহস করে মুছে ফেলল অশ্রুটুকু। ক্ষীণ স্বরে বলল,
সৃষ্টিকর্তার থেকে আরেকটু লহমা চেয়ে নিব। মৌন, তবু ধরণী থেকে এই ল্যাভেন্ডারের সুভাষটুকু হারাতে দিব না। এই চোখে আর দুঃখের অশ্রু ঝরবে না। আপনার একটা ঘর হবে, একটা সংসার হবে, কেউ আপনাকে চোখে হারাবে, আর 5টা মেয়ের মতো আপনারও স্বামী সন্তান নিয়ে একটা সুখের সংসার হবে। আর একটু লড়াই মৌন, দুঃখগুলোকে দুঃস্বপ্নে পরিণত করতে হবে। ঠিক তৃতীয়বারের মতো ভেঙে চুরমার হয়ে গেল শিকদার পরিবার। তকদির শিকদার আজ যেন ঠিক সেই 30 বছর পূর্বের বিদঘুটে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। তবে আজ চিত্রটা খানিক মর্মান্তিক। তিল তিল করে গড়ে তোলা সন্তানেরা আজ বাবার বুক থেকে দূরে সরে যাচ্ছে। একজন পিতার জন্য এর চেয়ে দুঃসহ যন্ত্রণার কি হতে পারে? মৌনতা তার সন্তানের মতো, তার থেকে বড় কথা হলো মৌনতা তার ঘরের সৌন্দর্য। ইমরোজ শুধু তার বুক খালি করেনি, বরং তার গোটা পরিবারটা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। বিধ্বস্ত বাবাকে এক পলক দেখে তপবন কামরা থেকে বেরিয়ে আসে। বুকের ভেতরটা এক অসহনীয় ভারে নুয়ে পড়েছে। আপনজন আঘাত দিতে এতটা নিপুণ না হলেও পারত। হাসপাতালের করিডোরে মন্থর পায়ে হাঁটতে হাঁটতে সে ফোনটা বের করলো। গত 3 সপ্তাহে প্রয়োজন ছাড়া ফোনের কাছে যাওয়ার ফুরসত মেলেনি। মিসড কল লিস্টে ত্রিশানের 64টা কল দেখে সে ব্যাক করলো। রিসিভ হতেই গম্ভীর গলায় জানালো, তৃষান, আমি একটু ঝামেলায় আছি, খুলনাতে এসে তোমার সাথে দেখা করব। অন্তঃস্থলে গুমড়ে মোড়া ত্রিশান দিশেহারা পায়। সে অবিশ্বাস্য সেই সত্যি আজও বিশ্বাস করতে পারেনি। অপেক্ষার প্রতিটা পল তার কাছে দুষ্কর মনে হচ্ছে। সে রুদ্ধশ্বাসে শুধালো, আমার শুধু একটা কথা বলুন, রূপকথা নিশ্চয়ই আপনাদের রিলেটিভ, তাই না? কেমন রিলেটিভ? অন্য পুরুষের কণ্ঠে নিজের স্ত্রীর প্রতি এমন ব্যাকুল কৌতূহল শুনে তপবনের শ্রান্ত চোখ দুটো জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, তুমি যাকে রিলেটিভ করছো সে আমার স্ত্রী তৃষান। প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তোমার মধ্যে আমার স্ত্রীকে নিয়ে এতটা কৌতূহল দেখাটা অস্বস্তিকর। ত্রিশান যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। অবিশ্বাস্য কথায় সে গর্জে উঠে বলল, এইটা কি করে সম্ভব? আপনি কি নিজের বয়স দেখেছেন? 20 বছরের একটা মেয়ে কি করে আপনার স্ত্রী হয়? আপনার নিজের তো ওর বয়সেই ছেড়ে আছে। কোনো বিবেকে আপনি ওইটুকু একটা মেয়েকে নিজের স্ত্রী বলে দাবি করছেন? রূপকথা কেন আমার স্ত্রী কিভাবে হয়েছে সেই কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দেব না তৃষান। রূপকথা আমার স্ত্রী, এটাই দ্রুত সত্য। এটা বলতে আমার বিবেকে বাধার কথা না, বরং অন্য একজনের স্ত্রী কিনে তোমার এত অনধিকার্য চর্চা আগ্রহ বিবেক পরিচিত কাজ। নিজের আচরণে লাগাম টানো তৃষান। আমায় যেন তোমার বাবার কাছে এটা জানাতে না হয় যে তুমি কারো দাম্পত্য জীবনে অযাচিত হস্তক্ষেপ করছো। রূপকথার থেকে দূরে থাকবে। তপবন চোয়াল শক্ত করে বলেই ফোনটা কেটে দিল। দীর্ঘ 3 সপ্তাহের রুদ্ধশ্বাস প্রতীক্ষা এক নিমিষে নিঃস্ব হয়ে গেল। থম মেরে বসে থাকা তৃষানের চোখের সামনে ভাসছে কারো রাগান্বিত মুখশ্রী, হুঠাৎ ভয় পেয়ে যাওয়া ভীতু মুখশ্রী। অত্যল্প সময়ে গড়ে তোলা একটা প্রেমময় রাজ্যের কত শত মোহনীয় মুহূর্ত। সবটাই ভ্রম, সবটাই ভুল, সবটা দুঃস্বপ্ন। অসহ্য অস্থিরতায় তৃষান হঠাৎ করে হাতের ফোনটা ছুঁড়ে মেরে চিৎকার করে উঠল। চোখে মুখে অজস্র স্বপ্ন, আকাঙ্ক্ষা ভেঙে যাওয়ার আর্তনাদ। তৃষানের রক্তাভ নেত্র থেকে টপটপি অশ্রু গড়িয়ে পড়ছে, অস্থির চিত্রে আওড়াচ্ছে। স্বপ্নভ্রম। বিকট শব্দে মৈতি হন্তদন্ত হয়ে ছেলের ঘরে ঢুকতেই অবাক হয়ে গেল। মেঝেতে বসে ছেলেকে কাঁদতে দেখে তিনি স্তম্ভিত। ছুটে গিয়ে তৃষানকে বুকে জড়িয়ে নিলেন তিনি। মাথায় হাত বুলিয়ে ব্যাকুল হয়ে শুধালেন, এই আব্বা, কাঁদছিস কেন? মাকে বল কি হয়েছে? এত বড় ছেলে কাঁদে নাকি? কারোর বুকে আশ্রয় পেতে তৃষান এবার শব্দ করে কেঁদে উঠল। কান্নারত গলায় বলল, মামনি, সবটা কি করে ভ্রম হতে পারে বলো? ফাইদে টেল তো ছোট, ও কি করে কারোর দ্বিতীয় স্ত্রী হতে পারে? আমার ভেরি টেল হারিয়ে গিয়েছিল, সবটা ভ্রম ছিল মামনি। মৈতি অবুঝ পানে তাকিয়ে রইল ছেলের দিকে। বিগত অনেকদিন যাবৎ তার ছেলেটা আগের মতো নেই। গুন্ডামি করে না, ফাজলামি করে না, বাবাকে বিরক্ত করে না, সারাদিন ঘরে শুয়ে থাকে। সে অবুঝ কণ্ঠে শুধায়, ফেইরি টেল কে আব্বা? মায়ের বুকে কাঁদতে কাঁদতে সুঠাম দেহি ছেলেটা তন্দ্রাগ্রস্ত বিড়বিড় করে আওড়ায়, কেউ না, ফেরি টেল নেই, সবটা ভ্রম। যেখানে সমাপ্তির রেখা টানা হয় সেখান থেকে সূচনার রেখা শুরু হয়। বইয়ের পান্নার ন্যায় মৌনতার জীবনের একটা দুঃসহনীয় পান্না শেষ। এখন নতুন পান্নায় পদার্পণ করার প্রতীক্ষা। শীতকালে পাতা ঝরে পড়া মানে গাছের মৃত্যু নয়, বরং বসন্তের আগমনে নিজেদের নতুন রূপে আর সুবাসে সাজিয়ে তোলার প্রক্রিয়া।
তেমনি মৌনতা নাইলের জীবন একটু একটু করে বদলে যাচ্ছে, হয়তো কোনো অজানা সুখের দুয়ারে কিংবা চিরস্থায়ী নিঃশেষের দুয়ারে। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে মৌনতার দীর্ঘ 6 বছরের বৈবাহিক জীবন এক বিভৎস দুঃস্বপ্ন হয়ে ধরা দিল। সামান্য একটা স্বাক্ষর, ব্যাস সব শেষ। যে মানুষটা একসময় তার রন্ধ্রে রন্ধ্রে মিশেছিল, আজ সে মৌনতার জীবনের এক ভয়ঙ্কর কালো অধ্যায়। সেই অন্ধকার অধ্যায় থেকে সে ভাগ্যক্রমে নিজের রক্ত মাংসে গড়া এক ফালি চাঁদ পেয়েছে, যে আজও মৌনতার আঁচল আঁকড়ে ধরে আছে। জীবনের বিভৎসতার কাছে হেরে যাওয়া মৌনতা ঠিক একটা মাটির পুতুলের ন্যায় অনুভূতিহীন পাথরের ন্যায় বেডে পড়ে থাকে। কোনো কিছুর প্রতি তার আর কোনো আগ্রহ নেই, কোনো তাগিদ নেই। দুঃখ সইতে সইতে তার দেহ মন আজ প্রস্তরসম। তবে তার এই নিথর অনুভূতিরা কেবল তখনই জেগে ওঠে যখন সেই চাঁদ নামক ছোট্ট সত্তাটির হাতের স্পর্শ সে পায়, যার চোখে অকালে শ্রান্ত মৌনতা আরেকটা লড়াই দেখতে পায়। তবে এবার লড়াইটা নিজের শরীরের সাথে কেটে যায় 2 সপ্তাহ। ধারণার অতিরিক্ত সময় লেগে গেল মৌনতাকে ফ্লাইটের জন্য ফিট করতে। 2 ঘন্টার তারতম্যে নতুন নতুন ডোনার খোঁজা এবং সতেজ রক্ত দিয়ে প্লাটিলেট স্বাভাবিক করার প্রক্রিয়া আগামীকাল পর্যন্ত বহাল থাকবে। গতকালই মৌনতা, নায়েল আর মাসুমা বেগমের ভিসা চলে এসেছে। মৌনতা আর নায়েলের পাসপোর্ট আগে থেকে থাকলেও তার পরিবারে কেবল মাসুমা বেগম আর নেওয়াজ সাহেবের পাসপোর্ট আগে থেকেই ছিল, কারণ তারা নেওয়াজ সাহেবের চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। নেওয়াজ সাহেব বর্তমানে অসুস্থ বলে তার পক্ষে যাওয়া সম্ভব নয়, তাই মাসুমা বেগমই সঙ্গী হচ্ছেন। এই পৃথিবীতে মাই তো সেই মানুষ যার সান্নিধ্যে সন্তানের মরণব্যাধিও যেন কিছুটা ফিকে হয়ে আসে। হয়তো মায়ের ছোঁয়ায় মৌনতার এই কঠিন লড়াইটা কিছুটা সহজ হয়ে যাবে। মৌনতা এখন ফ্লাই করার জন্য পুরোপুরি তৈরি। আগামীকাল রাত 12টায় তাদের ফ্লাইট, কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো যাত্রাপথে 4.5 ঘন্টার ট্রানজিট। এতটা সময় মৌনতার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকবে কিনা তা নিয়ে সবাই শঙ্কিত। বাবার পরে যে মানুষটা একটা নারীর শক্তি, ভরসা, আশ্রয়স্থল হয়, সে মানুষটা যখন প্রাণঘাতী আঘাত হানে তখন বিশ্বাস আর ভালোবাসা অনুভূতিগুলো ঠিক কতটা বিদঘুটে ভাবে মুখ থুবড়ে পড়ে তা কি বোঝে পুরুষ মানুষ? নেওয়াজ সাহেব শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে নিজের মেয়েটার দিকে। এই মৃতপ্রায় কঙ্কাল মেয়েটিকে সে হাসি মুখে শ্বশুর বাড়িতে পাঠায়নি, তবে তাকে কেন তার মেয়েটিকে এভাবে ফেরত দেওয়া হলো? মাথায় কারো স্পর্শ অনুভব করতে মৌনতা দুর্বল চোখে তাকালো। নেওয়াজ সাহেব তড়িঘড়ি করে চোখের কোণে জমে থাকা নোনা জল মুছে ফেললেন, জোর করে মুখে হাসি ফুটিয়ে বললেন, উঠেছিস? শরীর ভালো লাগছে? কিছু খাবি? মৌনতা স্থির নয়নে তাকিয়ে রইল। তবে আজ বহুদিন বাদ মেয়েটার স্বাভাবিক কণ্ঠস্বর শোনা গেল। নেওয়াজ সে ক্ষীণ স্বরে বলল, সারাক্ষণ এখানে বসে থেকো না, শরীর খারাপ করবে, বাসায় গিয়ে বিশ্রাম নাও। নেওয়াজ সাহেব উপচে পড়া কান্না আটকে জোরপূর্বক হেসে বললেন, যাব। কাল তোদের ফ্লাইটে উঠিয়ে দেওয়ার পরে তো আমি একা হয়ে যাব। এরপর বিশ্রাম আর বিশ্রাম। এগুলো কেন করছো? বিদেশে চিকিৎসা করানোর এত টাকা পাবে কোথায়? আম্মা চলে গেলে তোমার দেখাশোনা কি করে হবে? নেওয়াজ সাহেব কোনোভাবেই ভেঙে পড়তে চান না, কিন্তু নিজেকে ধরে রাখতে পারেন না। সে কঠোর চোখে তাকালেন নিজের জীবনের কঠিন অবস্থায় থেকেও অন্যের চিন্তা করা মেয়েটির দিকে। সে অনুযোগ ভরা কণ্ঠে বললেন, আমার অসুস্থতা আমায় যত না কষ্ট দেয়, তার থেকেও বেশি কষ্ট দিচ্ছে তোর এই পরিণতি মৌন। তুই এভাবে শ্বশুর বাড়িতে পড়েছিলি যেন তোর বাবা মরে গিয়েছে, তুই এতিম। এমন কথা বলো না আব্বু। মৌনতা টলটলে নেত্রে বলল, তোর ওপর আমার অভিযোগ কখনো শেষ হবে না মৌন। আমার মেয়েটার কাছে আমি বেঁচে থেকেও একটা মৃত মানুষের মতো ছিলাম। এটা আমায় সারা জীবন কুড়ে কুড়ে খাবে। নেওয়াজ সাহেব কাঁদছেন, বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আফসোসে। মেয়েটা একটু সাহস করে বাবাকে জানালে কি এত দেরি হয়ে যেত? সে ফের অভিযোগ করে বলল, বাবাকে একটু জানালে কি হতো মৌন? বাবা হয়ে সন্তানদের এই অবস্থা দেখে কতটা কষ্টকর সেটা মা হয়ে বুঝলি না? আমি কতটা নিষ্কর্মা বাবা। দীর্ঘ স্তব্ধতা ভেঙে মৌনতা গুমড়ে কেঁদে উঠল, ফিসফিসিয়ে বলল, মা হয়েছি বলেই তো সন্তানকে একটা স্বাভাবিক জীবন দেওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গিয়েছি, কিন্তু দেখো আমি হেরে গিয়েছি। আমার নাইলের মাথার উপর কেউ রইল না। তোমার কোনো দোষ নেই আব্বু, আমি বোকা, আমার বোকামির শাস্তি পাওয়া উচিত। সেটা যদি মৃত্যু হয় তবে তাই শ্রেয়, কিন্তু তোমার উপর চাপ প্রয়োগ করে বেঁচে থাকার কোনো মানে নেই আব্বু। জীবনটা বড্ড ভারী লাগছে। চুপ মৌন, একদম চুপ। তুই কি চাস?
আমি অপরাধ বোধে মরে যাই? বাবাকে আর ছোট করিস না মা, বাবারা সব পারে, আমি পারবো, তবু আমার চোখের সামনে আমার সন্তানকে শেষ হয়ে দেখতে যেতে পারবো না। তাই তুই একটা কথাও বলবি না। তুমি অসুস্থ আব্বু, আম্মা আমার সাথে গেলে তোমার দেখাশোনা করবে কে? ভিনদেশ থেকে চিকিৎসা করানো এত সহজ না আব্বু। নেওয়াজ সাহেব চোখের পানি মুছে নেন, দৃঢ় কণ্ঠে বলেন, আমি একদম সুস্থ, আমার মনও সুস্থ হয়ে আবার বাবাকে বুকে ফিরে আসবে, তার জন্য আমি অপেক্ষায় থাকবো। তোর আপা আছে না আমায় দেখার জন্য, সৃষ্টিকর্তা সব সময় আছেন আমাদের পথ সহজ করার জন্য। তুই নিশ্চিন্তে যাবি আর চিকিৎসা করিয়ে একদম সুস্থ হয়ে ফিরে আসবি। মৌনতা ম্লান হাসলো। বাবা বোধহয় ভুলেই বসেছে, প্রাণঘাতী রোগ নয় বরং মুক্তি তার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। সে ক্ষীণ স্বরে বলল, স্বপ্ন দেখো না, স্বপ্নগুলো সবসময় দুঃস্বপ্ন হয়ে যায়। আমিও স্বপ্ন দেখেছিলাম, এখন সেই স্বপ্নের কথা ভাবলেও গা শিউরে ওঠে। নেওয়াজ সাহেব অশ্রুসজল শ্রান্ত নয়নে চেয়ে বললেন, যে সন্তানের জন্য এত ধৈর্য এত দুঃখ সহ্য করা, সেই সন্তানের কথা একটুও ভাবছিস না মৌন? মৌনতা তিত্তির করে কেঁপে ওঠা ওষ্ঠদয় কামড়ে ধরে বলল, স্বপ্ন দেখতে ভয় হয় আব্বু, আবার যদি দুঃস্বপ্ন হয়ে যায়? নেওয়াজ সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, দৃঢ় কণ্ঠে বললেন, আমি জানি আমার মন শক্তিশালী। এবার বাবা আর মন মিলে স্বপ্ন দেখবে, যে এই স্বপ্নকে সৃষ্টিকর্তা কখনো দুঃস্বপ্ন হতে দেবে না। শুধু আরেকটু লড়াই আম্মা। এবার শুধু মৌনতা নয় বরং সকলে মিলে আরেকবার স্বপ্ন বুনল, আরেকবার লড়াই করার সাহস জোগালো। সকলের চোখে মুখে একটাই প্রত্যাশা, যবনিকা অবশ্যই অবতরণিকার থেকে অধিক সৌন্দর্য আর সুখের মোড়া হবে। সকাল 11টা নাগাদ দুটো গাড়ি হাসপাতালের পার্কিং লটে থামতেই তপোবন এগিয়ে গেল। ওষ্ঠকোণা আলতো বেঁকে যায় স্ত্রী সন্তান আর পারমিতাকে দেখে। সে এগিয়ে গিয়ে আলগোছে পারমিতাকে বুকে জড়িয়ে নিল। মাতৃস্নেহে সমৃদ্ধ পারমিতা হু হু করে কেঁদে উঠল সেই উষ্ণ আলিঙ্গনে। আক্ষেপে সুরে বলল, আমার মৌনুর সাথে এটা কি হয়ে গেল তপু? তপবন আনত মুখে বলল, দোষ সবটা আমাদের মা। আমরা আপনজনকে ভালোবাসে অন্তর মতো বিশ্বাস করি, আর তারা আমাদের নির্বিকার অন্ত প্রমাণিত করে। তুই চিন্তা করিস না, আমার মৌন এমন কোনো কাজ কখনো করেনি যার জন্য সৃষ্টিকর্তা ওকে এত কঠিন শাস্তি দেবে। ও আবার সুস্থ সবল হয়ে ফিরে আসবে আমাদের মাঝে। হুম, উপরে চলো। তপবন শাশুড়িকে ছেড়ে ছেলেকে বুকে জড়িয়ে নেয়, আদুরে স্বরে বলে, আমার আব্বু কেমন আছে? তানশান জবাব দেয় না, সে ছলছল নেত্রে চেয়ে শুধায়, মেজমা আমাদের ছেড়ে চলে যাচ্ছে পাপা। মেজমা চিকিৎসা করতে যাচ্ছে আব্বু, আবার ফিরে আসবে। মেজমা দ্রুত সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবে তো পাপা? তপবন ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ফিরে আসতে তো হবেই, অন্তত আমার নায়লা তানশানের জন্য হলেও তাকে সুস্থ হয়ে ফিরে আসতে হবে। তানশান অসুখ শব্দটিকে ভীষণ ভয় পায়, সেটা ছোট হোক কিংবা বড়। অসুখ মানেই তার কাছে প্রিয়জন হারানোর ভয়। ছেলেকে বুকে জড়িয়ে তপবন অনতি দূরে দাঁড়িয়ে থাকা রূপকথার মাথায় হাত রাখলো। মেয়েটার চোখ মুখ শুকিয়ে গেছে, নিচু স্বরে শুধালো, ঠিক আছো? রূপকথা নিরুত্তর, শুধু মাথা নাড়ল। কণ্ঠনালী থেকে নিঃসৃত হয় না একটি বাক্য। এই বৃহৎ সংসারে তার মাথার উপরে থাকা শক্তপোক্ত একটা ঢাল যে নড়বড়ে হয়ে গিয়েছে। ওই একটা মানুষের সহযোগিতায় এসে স্বামী সন্তান পড়াশোনা সবকিছুতে এগিয়েছিল, কিন্তু ক্ষুণাক্ষরেও টের পায়নি এত শক্তপোক্ত মানুষটার হাসি মুখের আড়ালে বিভৎস যন্ত্রণা লুকিয়ে থাকতো। শেষবারের মতো খুলনা থেকে নিজের সর্বস্ব নিয়ে চলে এলো এরোজ। যেই শহর শুধু দুঃখ দিতে জানে সেই শহরে আর কোনোদিনও পা দেবে না। যেই শহরে মৌনতার সকল স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে সেই শহরে আর তার আর পা দেওয়া হবে না। দ্বিতীয় গাড়িটি থেকে ড্রাইভার আর এরোজ প্রয়োজনীয় সবকিছু নামিয়ে নিচ্ছে। গতকাল এরোজ, রোজ আর মৌমিতা শেষবারের মতো খুলনায় যায় নায়েল, মৌনতার, মাসুমা বেগমের প্রয়োজনীয় সবকিছু নিয়ে আসতে। তপবনের আদেশে রূপকথা, তানশান আর পারমিতাকেও আনা হয়। যাওয়ার আগে মৌনতার সাথে একবার দেখা করার জন্য তপবন ধীর কদমে এগিয়ে যায় ব্যস্ত এরোজের কাছে। কেউ সযত্নে ঘরমাক্ত ললাট মুছে দিতে এরোজ চোখ তুলে তাকায়। তপবন মিহি স্বরে বলল, লাগেজগুলো হোটেলে রেখে আসতে। এরোজ ব্যস্ত কণ্ঠে বলল, যাব, একটু ওপর থেকে আসি। পুরো খুলনাতে শীতের পোশাক তেমন ভালো পাইনি। বাসায় যা আছে তা শীত নিবারণ করার জন্য যথেষ্ট নয়, এখন এখানেই খুঁজতে হবে। তপবন সায় জানিয়ে বলল, চিন্তা করিস না, খুঁজলেই পেয়ে যাব। তুই কাজ শেষ কর, তারপর বের হব।
এরোজ মাথা নেড়ে দ্রুত ছুটে যায় উপরে। কদমে তার ভীষণ তাড়া, কাউকে দেখার তৃষ্ণা। তপবন ব্যস্ত ভাইয়ের দিকে এক পলক তাকিয়ে মৌমিতা রোজের দিকে তাকায় বলল, রোজ, মৌনতা, তোমাদের উপর ধকল গেছে। তোমরা না হয় হোটেলে চলে যাও, রেস্টে খেয়ে আবার একটু পরে এসো, কেমন? রোজ অসম্মতি জানালো। আমি কোথাও যাব না ভাইজান, আমি মৌন বইয়ের কাছেই থাকবো। বলেই সেও ছুটল এরোজের পিছু পিছু। মৌমিতা ভাই বোনের থেকে দৃষ্টি সরিয়ে তাকায় তপবনের দিকে। চোখে মুখে তার অজস্র কৌতূহল। সে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে শোধায়, ভাইজান, এর যে অন্যরকম লাগছে। আগে কখনো ওকে এতটা দায়িত্ববান চিন্তিত দেখা যায়নি। তপবন কিছুটা অপ্রস্তুত বোধ করলেও শান্ত মুখশ্রীর আড়ালে তা প্রকাশ হতে দিল না। ম্লান হেসে বলল, পরিবারের বিপদে সে সবসময় এমনই দায়িত্ববান, অন্যায় একদম সহ্য করতে পারে না। মৌমিতার কৌতূহল তবুও দমল না। সে উৎকণ্ঠা নিয়ে বলল, আপনি দেখেননি ও গতকাল খুলনায় গিয়ে কি করেছে? জেন্টাল প্রাক শপে মারামারি লাগিয়ে দিয়েছিল। শীতের ভালো কালেকশন নেই কেন এর জন্য? পাগলের মতো পুরো শহর খুঁজেছে। মৌনতা আর না এলে গুরুত্বপূর্ণ কিছু ব্যতীত আর কিচ্ছু নিতে দেয়নি। ওখানে গিয়ে পড়বে কি ওরা? তপবন উষ্ণ নিঃশ্বাস ফেলে বলল, হতো এমনই মৌনতা, সব বিষয়ে বাড়াবাড়ি উগ্রতা না করলে হয় না। আর এখান থেকে যত পোশাক আশাক নাও না কেন, এই মুহূর্তে টরন্টো শীতের কাছে এগুলো কিছুই না। এই পোশাক ওখানে পরে টিকে থাকতে পারবে না ওরা, তাই বোধহয় ও বাড়িতে ঝামেলা করতে চায়নি। ও হতে পারে। মৌমিতা নিচু স্বরে বলল। তবুও চোখে মুখে অজস্র প্রশ্ন। বিগত 3 সপ্তাহ যাবৎ মৌনতা চিকিৎসার প্রয়োজনে পাসপোর্ট, ভিসা এইসব নিয়ে যত ছোটাছুটি করতে হয়েছে সবটাই এরোজ নিজ দায়িত্বে করেছে। কোথাও কোনো ত্রুটি রাখেনি। বিগত 6 বছরে এতটা দায়িত্বপরায়ণ এরোজকে সে কখনোই দেখেনি। ব্যস্ত কদমে এগিয়ে চলা এরোজের গতি স্লথ হয় ঠিক কাঙ্ক্ষিত কেবিনের সামনে এসে। দেহে ভর করে অলসতা। বিছানায় শায়িত নারীটিকে নড়তে চড়তে দেখে ঠোঁটের কোণে সুপ্ত হাসির কিঞ্চিত উজ্জ্বলতা দেখা গেল। যেই মানুষটাকে কেউ সৌন্দর্য আর অসুস্থতার দোহাই দিয়ে মৃত্যুর দ্বার প্রান্তে ছেড়ে দিয়েছে, সেই মানুষটাকে কেউ সুযোগ পেলে এ বিমুগ্ধ নেত্রে দেখে। রোজ অপলক তাকিয়ে রইল তার ভাইয়ের দিকে। আজ যেন উগ্র ছেলেটির সকল উগ্রতা উন্মাদনা একটা নাম পেল, আর সেটা হলো মৌনতা। রোজ ফ্যাসফেসে কণ্ঠে ডাকলো, ভাইজান। মোহগ্রস্ত এরোজের ছোট্ট জবাবে রোজ অশ্রুসজল চোখে হাসলো। অজস্র ক্লিপ আর হেয়ার অ্যাক্সেসরিজ কেনার কারণ আমার মৌনবু। রূপাঞ্জল কার্টুন পছন্দ করার কারণ আমার মৌনবু। প্রতি মাসে 1 বক্স করে বুবু লুবু চকলেট পাঠানোর কারণ মৌনবু। 6 বছর আগে আমার ছোট্ট ভাইজানের হারিয়ে যাওয়া কারণ মৌনবু। কখনো বলনি কাউকে এতটা ভালোবাসো? কিউবিক গ্লাসটি ভেদ করে ফ্যাকাশে মুখটি দেখতে দেখতে এরোজ ক্ষীণস্বরে বলল, সৃষ্টিকর্তা কখনো বলার অধিকারই দেয়নি। এতটা যন্ত্রণা সহ্য করেও কাউকে এত ভালোবাসা যায়? রোজের প্রশ্নে এরোজ স্মিত হেসে বলল, ভাগ্যিস সে আমার ভালোবাসা নয়। মানে? রোজ কপাল কুঁচকে নিল। এরোজ মোহগ্রস্ত কণ্ঠে বলল, ভালোবাসার রং বদলায়, কিন্তু সে আমার বদ অভ্যাস। সেই বদ অভ্যাস যার সাথে আমার যখন যেভাবে দেখা হবে আমি তাকে তখন সেভাবে আগলে নিব। রোজের মুখে হাসি ফুটে উঠল। কর্ণকুহর যেন এতটুকু শোনার জন্য তৃষ্ণার্ত ছিল। সে ছলছল নেত্রে চেয়ে বলল, তোমার বদ অভ্যাস সারা জীবন তোমার হয়ে থাকুক। সে আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে তো? এরোজ ফিরে তাকায় বোনের দিকে। চোখে মুখে অদম্য দৃঢ়তা নিয়ে বলল, নিয়তির সাথে লড়াইয়ে যদি এবার জিতে যাই তবে তার উপরে এই দেশের ছায়াও আর কখনো পড়তে দিব না। জীবনের বিভৎস মোড়ে দাঁড়িয়ে থাকা রোজের চোখে মুখে আশ্চর্য ভাবে আর কোনো দুঃখের রেশ দেখা গেল না। সে অশ্রুসিক্ত নয়নে চেয়ে হাসি মুখে বলল, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, সুখ তোমাদের নিত্যদিনের সঙ্গী হোক। আমার মন ও বইয়ের কষ্টগুলো দ্বিগুণ সুখ হয়ে ফিরে আসুক। দুঃখ যেন তোমাদের আর ছুঁতে না পারে। কারোর জন্য প্রবল আকাঙ্ক্ষিত লগ্ন, আর কারোর জন্য প্রবল অনাকাঙ্ক্ষিত অমোঘ লগ্নটি অবশেষে সমাগত। পরদিন বিকাল 2টা। মৌনতা হাসপাতাল থেকে সরাসরি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে। তাই হাসপাতাল যেন আজ শিকদার বাড়ির ছোটখাটো মিলনায়তনে পরিণত হয়েছে। পরিবারের সকলে তখন ব্যস্ত মৌনতাদের বিদায় দিতে। তখনই হন্তদন্তে মৌনতার কেবিনে ওয়াহেদ, নিজাম আর নিহাম ঢুকল। রূপকথার বিমর্ষ চিত্ত কেঁপে উঠল বাবা নামক মানুষটির ঘৃণ্য মুখটি দেখতে। সে ঘৃণায় অস্বস্তিতে অস্থির নিঃশ্বাস ফেলল। ওয়াহেদের পা থেমে যায় নিজের মেয়েটাকে দেখে। এতক্ষণে অপেক্ষারা এসে থমকায়।
ওই স্নিগ্ধ মুখ পানে শাড়ি গহনায় পাক্কা গিন্নি লাগছে। সে চোখ ভরে দেখতে গেলেই নির্জনা বেগমের কণ্ঠে নড়ে চড়ে উঠল। নির্জনা বেগম অবাক হয়ে শুধায়, তোরা এখানে? নিঝাম বসতে বসতে বলল, মৌনতা কানাডা চলে যাচ্ছে, আমরা দেখা করতে আসবো না? তপবন নিজের অবাকের রেশ কাটিয়ে তাকায় অস্থির স্ত্রীর পানে। সকলের আড়ালে দ্রুত এক হাতে আলতো আগলে নিয়ে চাপা স্বরে আশ্বস্ত করে বলল, শান্ত হ, এত অস্থিরতার কিছুই নেই, আমি আসি তো। সদ্য কেবিনে ঢোকা এরোজের চোখে মুখে ক্রোধের আগুন জ্বলে উঠল ওয়াহেদকে দেখে। সে গর্জে উঠতে যাবে, তার আগে তপবন দ্রুত তাকে আটকে দেয়। কিছুটা জোরপূর্বক স্ত্রী আর ভাইকে নিয়ে বেরিয়ে গেল কামরা থেকে। এরোজ ভাইয়ের হাত থেকে নিজেকে ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল। ক্ষিপ্ত কণ্ঠে বলল, ওই লোক এখানে কি করছে? তুমি কিছু বলনি কেন? নাটক করতে এসেছে এখানে, পুরো কুষ্ঠি চরিত্রহীন নাটকবাজ। তপবন ধমকে উঠল ভাইকে। কাণ্ডজ্ঞান কি সব হারিয়েছিস ইরোস? হাসপাতালে সিন ক্রিয়েট করবি? আর মাত্র 1 ঘন্টা, কোনোভাবে নিজেকে সংযত কর। এরোজের চোখ মুখে রাগে শক্ত হয়ে আসে। সে রূপকথার দিকে আঙ্গুল তাক করে বলল, ওই মেয়েটার ওপর কি যাচ্ছে তা কি তুমি বোঝো না? এইসব মানুষদের ছাড় দিতে নেই, বরং যেখানে পাওয়া যাবে সেখানেই হ্যাডম গুড়িয়ে দিতে হয়। ওই চরিত্রহীনতার কারণে প্রিয়জন হারানো কতটা কষ্টের তাকে তুমি জানো না? জানি, কিন্তু হুটহাট কোনো কাজ করা উচিত নয় ইরোস। তারা মনতার সাথে দেখা করতে এসে এখানে কোনো সিন ক্রিয়েট করবি না। এইভাবে করে করেই তোমরা আমার সর্বসুখ কেড়ে নিয়েছ। 6 বছর আগে বলেছিলে সেই সুখী থাকবে, আমি হাসি মুখে দূরে সরে গিয়েছি, কিন্তু আজ সে জীবন মৃত্যুর সন্দিক্ষণে পিষ্ট হচ্ছে। তার কিছু হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। বলে এরোজ গটগট করে চলে যায়। নিঝাম কপাল কুঁচকে বোনের উদ্দেশ্যে শুধায়, কি হলো? তপবন ওর বউ আর এরোজকে নিয়ে চলে গেল কেন? এটা কেমন আচরণ? ওয়াহেদ প্রথমবারের মতো এসেছে, রূপকথার সাথে পরিচয় করিয়ে দেবে না? ওয়াহেদ এলোমেলো দৃষ্টি ফেলে বলল, নিঝাম, এখন এই সময় এইগুলো কি খুব প্রয়োজন? আমরা এসেছি মৌনতাকে দেখতে, ওদের সাথে পড়ে তো কথা হবেই, বাদ দাও। না, বাদ দেবো কেন? এটা বেয়াদবি। তপবনের সাহস কি করে হয় আমার স্বামীর সাথে বেয়াদবি করার? নির্জনা বেগম চোখ মুছতে মুছতে বলল, তপবনের দ্বারা বেয়াদবি অসম্ভব নিজাম। সবসময় বাড়াবাড়ি করাটা কি খুব প্রয়োজন? ওদিকে কত কাজ, আর 1 ঘন্টা আছে, এর মধ্যে সব গুছিয়ে বের হতে হবে। নিজাম ফোঁস করতে করতে চুপ রইল। বিছানায় আধা শোয়ে বসে থাকা মৌনতার শেষবারের মতো চেক আপ চলছে। ব্লাড প্রেশার, রক্ত পরীক্ষা করা হয়েছে। সে কিয়ৎকাল বাদ বক্রোক্তি করে বলল, আমি তোমার শাশুড়িকে একদিন বলেছিলাম, তোমার যা মারোর মতো চলাফেরা, তাতে এমন দিন দেখা খুব অস্বাভাবিক না। নিজামের কুরুচিপূর্ণ কথায় নেওয়াজ সাহেব সহ উপস্থিত সবার মেজাজ তুঙ্গে উঠে গেল। তকদির শিকদার রেগে কিছু বলতে যাবে, তার আগে মৌমিতা দাঁতে দাঁত চেপে বলল, আপনারা ওই জানোয়ার ভাগনাকে কোনো রানী সন্তুষ্ট করতে পারেন না খালামণি? তাই দয়া করে ভাষা সংযত করে কথা বলুন। মৌনতা আমাদের বাড়ির আর বউ নয় যে যা ইচ্ছা তাই বলে দেবেন। সেখানে আরেক দফা দ্বন্দ্ব লেগে যেতে অসহনীয় যন্ত্রণায় মৌনতার চোখের কার্নিশ ভিজতে লাগলো। পারমিতা মৌনতাকে বুকে জড়িয়ে নেয়। তকদির শিকদার এই পর্যায়ে চুপ থাকতে পারলেন না। সে গর্জে উঠে বলল, ওয়াহেদ, তোমার স্ত্রীকে নিয়ে একটু বের হও এখান থেকে। কোথায় কি বলতে হয় ন্যূনতম জ্ঞানটুকু তার নেই। আমার জ্ঞান নেই। নিজাম তকদির শিকদারের সাথেও বাগবিতণ্ডা লাগিয়ে দিতে নিলে ওয়াহেদ তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। ঘুমন্ত নায়েলের পেটে রুক্ষ দাড়িযুক্ত গলাটি ঘষে দিতে নায়েল ঘুমের ঘোরে খিলখিলিয়ে হেসে উঠল। আধো চোখ মেলে তাকালো একটা হাসি মাখা ধূসর নেত্র দৃষ্টি নিবদ্ধ হয়। সে আলসে মাখা কণ্ঠে বলল, নটি ছোট পাপা, ডোন্ট ডিস্টার্ব। এরোজ স্মিত হেসে তাকে হাসপাতালের বেড থেকে বুকে তুলে নিল। গালে শব্দ করে চুমু দিয়ে বলল, আম্মা জান, আপনি কি ভুলে গিয়েছেন? আপনি আজ হেলিপ্যাডিতে উঠবেন, যাবেন না আকাশ দেখতে? এরোজের কথায় নাইলের ঘুম নিমিশে উধাও। সে বড় বড় চোখে চেয়ে বলল, এক্ষুনি। আমাদের এক্ষুনি প্লেনের কাছে যেতে হবে, তার জন্য দ্রুত তৈরি হয়ে নাও। নায়েল অলসতা ভুলে গেল। সে প্রবল উৎসাহে বলল, চলো চলো, রেডি হই তাড়াতাড়ি, আমরা হেলিপ্যাডে উঠবো। ইয়ে।
আকাশ দেখবো, মেঘ দেখবো, বৃষ্টি পড়লে কোথা থেকে তাও দেখবো। তপবর্ণার রূপকথা মৃদু হাসলো নায়েলের কথায়। নির্জনা বেগম আর পারমিতা কাপড়ের ব্যাগ থেকে খুঁজে খুঁজে পছন্দসই পোশাক বের করে এগিয়ে আসলো। নির্জনা বেগম ছলছল নেত্রে নাতনিকে দেখে আদুরে গলায় বলল, দাদুমণির কাছে এসো নায়েল, দাদুমণি তৈরি করে দিচ্ছি। নায়েল দাদুর কোলে ঝাঁপিয়ে পড়ে। পারমিতা নির্জনা বেগম তাকে তৈরি করে। নির্জনা বেগমের অশ্রুগুলো তখন বাঁধ ভাঙা। সে কাঁদতে কাঁদতে নায়েলকে তৈরি করে। নায়েল ব্যথিত নয়নে চেয়ে বলল, আরে কাঁদে না, কাঁদে না, তুমিও যাবে আমাদের সাথে, আমরা একসাথে আকাশ দেখবো। এরোজ ব্যাগপত্র চেক করতে করতে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল মায়ের দিকে। তাচ্ছিল্য হেসে বলল, আম্মা কাঁদছো কেন? কেঁদো না, আমার ভীষণ হাসি পাচ্ছে তোমার কান্না দেখে। সারা জীবন তো তুমি তোমার দুশ্চরিত্র ছেলের কাছে বলি দেওয়ার জন্য এমনই লক্ষ্মী, রূপবতী, ধৈর্যবান একটা বৌমা চাইতে। ভাগ্যক্রমে পেয়েও গিয়েছ, আর সে বলিও হয়েছে। সে এখন মৃত্যুর সাথে লড়ছে। আম্মা, তোমার তো খুশি হওয়ার কথা, তবে এখন কাঁদছো কেন? একটু কাঁদবে না, এগুলো নাটক লাগে। নির্জনা বেগম হতবাক হয়ে গেল ছেলের কথায়। অস্ফুট স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।